মসজিদে মসজিদে পুলিশের কড়া নজরদারি, ভয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিমরা। মোদী সরকার কি মুসলিমদের কোণঠাসা করতে চায়? 8টি মুসলিম দেশ সহ বিশ্বের 50 রাষ্ট্র যোগ দিচ্ছে ট্রাম্পের গাজা পুনর্গঠন কাজে। কারা সেই মুসলিম দেশগুলো? পুতিন কি দিচ্ছেন? পানি শূন্য হতে যাচ্ছে বিশ্ব, ঝুঁকিতে বহু অঞ্চল। ভবিষ্যতে পানি কি তেলের মতো দামি সম্পদে পরিণত হবে? হবে কি পানি নিয়েও যুদ্ধ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। মসজিদে মসজিদে চলছে কড়া নজরদারি। প্রতিটি মসজিদে পাঠানো হচ্ছে 4 পাতার ফর্ম। কোন ধরনের মতাদর্শ মেনে চলে, কোথা থেকে অর্থ আসে, কত মানুষ নামাজ পড়ে, সব জানতে চায় কর্তৃপক্ষ। ইমাম মুয়াজ্জিনদের মোবাইল, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট, এমনকি বিদেশি আত্মীয়ের তথ্য দিতে হবে। মাদ্রাসাগুলো বাদ পড়ছে না। এমন অবস্থায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মসজিদগুলোর ইসলামিক সংগঠনগুলোর অভিযোগ, এটি ভয় সৃষ্টি করে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা। শুধু কাশ্মীর নয়, গোটা ভারতের মুসলিমরাই এখন কোণঠাসা। কেন মসজিদ ও মুসলিমদের টার্গেট করছে মোদী সরকার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পবিত্র মসজিদের বিরুদ্ধে মাঠে নামছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। শ্রীনগর সহ পুরো অঞ্চলে শুরু হয়েছে মসজিদ প্রোফাইলিং নামের বৈষম্যমূলক এক নীতি। মসজিদের আর্থিক উৎস থেকে শুরু করে ইমামের ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এমনকি বিদেশে থাকা আত্মীয়দের তথ্য পর্যন্ত জানাতে হবে প্রশাসনকে। মসজিদের জমির মালিকানা কার নামে, মাসিক খরচ কত এবং কতজন মুসল্লি নামাজ পড়ে দিতে হবে এসব তথ্য। মন্দির, গুরুদুয়ারা কিংবা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র মসজিদের ব্যাপারে এই ধরনের নজরদারি কার্যক্রম চালুর ফলে প্রশ্ন উঠেছে মোদী প্রশাসনের আসল উদ্দেশ্য নিয়ে। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুলিশি নজরদারির জালে আটকে ফেলার পরিকল্পনা বিজেপি সরকারের নতুন ইসলাম বিদ্বেষী অস্ত্র। সমালোচকরা বলছেন এর লক্ষ্য কাশ্মীরের প্রতিটি মুসলিম প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা। 4 পাতার একটি ফর্ম পূরণ করে কাশ্মীরের প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ মসজিদের সাথে যুক্ত প্রত্যেকের মোবাইল নম্বর, ইমেল, পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, মসজিদ পরিচালনায় জড়িতদের বিদেশে আত্মীয় আছে কিনা, তারা কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা, এমনকি মোবাইলের মডেল পর্যন্ত জানতে চাওয়া হচ্ছে। মাদ্রাসার ক্ষেত্রেও এই বৈষম্যমূলক নীতি অনুসরণ করবে পুলিশ। 2019 সালে আর্টিকেল 370 বাতিলের পর থেকে কাশ্মীরে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নষ্টের পরোক্ষ উস্কানি দিয়ে যাচ্ছে বিজেপি সরকার। দিল্লির সরাসরি ইশারায় ঠুনকো অজুহাতে মসজিদ বন্ধ করে দেয়া, ঈদের নামাজে মানুষের সংখ্যা সীমিত করা এবং এখন মসজিদ প্রোফাইলিংয়ের মতো পদক্ষেপ, এসব কিছুকে ধর্মীয় স্বাধীনতা ধ্বংসের পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করেন স্থানীয় মুসলমানরা। এর আগে প্রায় 2 বছর বন্ধ ছিল শ্রীনগরের কেন্দ্রীয় জামিয়া মসজিদ। সেখানে এখনও নিয়ন্ত্রণ করা হয় নামাজিদের সংখ্যা। এসব পদক্ষেপ নিরাপত্তার জন্য জরুরি, এমন দাবি সরকারের। কিন্তু বাস্তবে এর মাধ্যমে মুসলমানদের ধর্ম পালনে বাধা দিচ্ছে মোদী প্রশাসন। জম্মু কাশ্মীরের বৃহত্তম ইসলামিক ধর্মীয় সংগঠনগুলোর জোট মুতাহিদা মজলিসে উলামা সংগঠনটি এই প্রোফাইলিংকে ভয় সৃষ্টি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে আস্থা ধ্বংসের প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছে। স্থানীয় রাজনৈতিক দলগুলো এমন পরিকল্পনার বিরোধিতা করলেও তাদের হাত অনেকটাই বাঁধা, কারণ কাশ্মীরের পুলিশ এখন পরিচালিত হয় দিল্লির ইশারায়। মসজিদ প্রোফাইলিংকে ন্যায্যতা দিয়ে বিজেপি বলছে, অতীতে মসজিদগুলো পাকিস্তানপন্থী সমাবেশের জন্য ব্যবহার হয়েছে, তাই এখন মসজিদগুলোতে কি শেখানো হয়, তাদের অর্থায়নের উৎস ইত্যাদি জানতে চায় সরকার। ভারতের কাশ্মীরে এখন মসজিদ মানেই নজরদারি, পুলিশি নিয়ন্ত্রণ এবং ভয়ের উৎস। ইমামরা আশঙ্কা করছেন অচিরেই হয়তো জুমার নামাজে খুতবা দেওয়ার আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে। স্থানীয় মুসলমানদের অভিযোগ, দিল্লির চোখে তাদের পবিত্র ইবাদতের স্থান মসজিদগুলো এখন যেন অপরাধের কেন্দ্র। সমালোচকদের দাবি, কাশ্মীরের মুসলিমদের প্রতি কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকারের এটাই আসল মনোভাব। তবে শুধু জম্মু কাশ্মীর নয়, বিজেপি, RSS এর মতো হিন্দুত্ববাদী দলগুলোর কারণে গোটা ভারতেই মুসলিমদের এখন কোণঠাসা অবস্থা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, জর্ডান ও পাকিস্তান সহ বিশ্বের অন্তত 50টি দেশ যোগ দিচ্ছে ট্রাম্পের গাজা পুনর্গঠনে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস বা গাজা শান্তি সনদে। এমন অবস্থায় পশ্চিম তীরে শক্তি বাড়িয়েছে দখলদার সেনারা।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার গাজা বোর্ড অফ পিস সনদে সই করেন সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ অর্ধশতাধিক দেশের নেতারা। এই শান্তি পরিষদে চেয়ারম্যানের দায়িত্বে আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অগ্রগতির আগে পশ্চিম তীরে সেনা উপস্থিতি আগের তুলনায় বাড়িয়েছে ইসরায়েল। তুলকারেমের অলিগলিতে ইসরায়েলি সেনাদের কড়া অবস্থানে তৈরি হয়েছে ভীতিকর এক পরিস্থিতি। এদিকে গাজা শান্তি পরিষদে রাশিয়াকে সদস্য হওয়ার প্রস্তাব দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ফিলিস্তিনিদের প্রতি দুর্বলতার কথা পুনর্ব্যক্ত করে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিগত প্রশাসনের আমলে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে $100 কোটি দিতে আপত্তি নেই, আর জব্দের বাকি অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধের ক্ষয়ক্ষতি পুনর্গঠনে কাজে লাগানোর প্রস্তাবও দিয়েছেন পুতিন। গাজা বোর্ড অফ পিসে যুক্ত হওয়ার খবর দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই পরিষদের সাথে আছে 59টি দেশ। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক যুদ্ধের দামামা থামিয়ে হঠাৎই সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো মহাসচিবের সাথে বৈঠকের পর দ্বীপটি নিয়ে ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে স্থগিত করেছেন ইউরোপের কয়েকটি দেশের ওপর 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া 10% শুল্ক। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলা শ্বাসরুদ্ধকর উত্তেজনা এবার নাটকীয় মোড় নিয়েছে। শুল্ক যুদ্ধের হুঙ্কার থামিয়ে হঠাৎই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর মধ্যস্থতায় গ্রিনল্যান্ড নিয়ে আপাতত পিছু হটল হোয়াইট হাউস। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে তিনি কোনো ধরনের সামরিক শক্তি বা বল প্রয়োগের পথে যাবেন না। 21 জানুয়ারি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি বল প্রয়োগের চেষ্টা করি তাহলে কেউ আমাদের ঠেকাতে পারবে না, কিন্তু আমি তা করব না। আমি যদি আমার সর্বোচ্চ শক্তি ব্যবহার না করি তবে সম্ভবত আমরা কিছুই পাব না, অথচ শক্তি প্রয়োগ করলে আমরা হতাম অপ্রতিরোধ্য। কিন্তু আমি তা করব না। এটি সম্ভবত আমার দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য, কারণ সবাই ভেবেছিল আমি শক্তি প্রয়োগ করব। আমার শক্তি প্রয়োগের প্রয়োজন নেই, আমি তা চাই না এবং করবও না। তবে গ্রিনল্যান্ড দখলের ইস্যুতে সুর কিছুটা নরম করলেও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, কেবল যুক্তরাষ্ট্রই পারে রাশিয়া ও চীনের প্রভাব থেকে এই অঞ্চলকে রক্ষা করতে। গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মানুষের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে, কিন্তু ন্যাটোর প্রতিটি সদস্য দেশের দায়িত্ব হচ্ছে নিজ নিজ এলাকা রক্ষা করা। সত্যি কথা হলো, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ বা জোটের পক্ষে গ্রিনল্যান্ডকে রক্ষা করা সম্ভব নয়। সবাই এর খনিজ সম্পদ নিয়ে কথা বলছে, কিন্তু এই খনিজ পেতে হলে আপনাকে শত শত ফুট বরফ খুঁড়তে হবে। খনিজ সম্পদের জন্য আমরা এটি চাচ্ছি না, আমাদের এটি প্রয়োজন জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে। বক্তব্যের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে এক সাইডলাইন বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক শেষে গ্রিনল্যান্ড নিয়ে ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরির ঘোষণা দেন ট্রাম্প। নতুন চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানকার খনিজ সম্পদ আহরণে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যৌথভাবে কাজ করবে। সেই সঙ্গে ইউরোপের কয়েকটি দেশের উপর 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া 10% শুল্ক স্থগিত করার ঘোষণা দেন তিনি। বিশ্লেষকদের মতে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে এখন আরও বেশি একজোট হবে পশ্চিমারা। পাশাপাশি গ্রিনল্যান্ডের অফুরন্ত খনিজ সম্পদ আহরণে ইউরোপকে অংশীদার করার ঘোষণা দিয়ে ট্রাম্প মূলত ইইউ দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগ প্রশমন করেছেন। শুল্কযুদ্ধের হুমকি থেকে সরে এসে সমঝোতার হাত বাড়ানোয় বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেল ইউরোপ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 672টি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গেল 1 বছরে। যে শান্তির প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কথা দিয়েছিলেন 24 ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবেন, মধ্যপ্রাচ্যে আনবেন স্থায়ী সমাধান আর বিশ্বকে মুক্ত করবেন সংঘাত থেকে। কিন্তু গেল 1 বছরে সেই শান্তি তো দূরে থাক, ইরানের হামলা, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া সহ দখলের হুমকি, নানা হামলা একের পর এক শুল্ক আরোপে অস্থির করে তুলেছেন গোটা বিশ্ব। প্রশ্ন উঠছে, শান্তি নাকি শক্তির রাজনীতি? কোন পথে হাঁটছেন প্রেসিডেন্ট ট্রাম্প? সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট।
নির্বাচনী প্রচারণা জুড়ে ছিল শান্তির বার্তা। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির উল্লেখ করে পূর্ববর্তী সরকারদের বারবার ব্যঙ্গ করেছেন। ক্ষমতা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। গাজায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার স্থায়ী সমাধান একমাত্র তার পক্ষেই সম্ভব বলে দাবি করে এসেছেন। বলছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। গেল ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১ বছর পূর্ণ করেছেন তিনি। তবে বিশ্ব শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প কতটা সফল? গেল ১ বছরে কি আদৌ শান্তির দেখা পেয়েছে বিশ্ববাসী? দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে অভিষেকের পর বিশ্বজুড়ে বড় ৮টি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প, যার কৃতিত্ব হিসেবে নোবেল শান্তি পুরস্কারের একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে দাবি করেন নিজেকে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অশান্তিকেই যেন আরও উস্কে দিয়েছেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের তত্ত্বাবধানে ৬৭২টি বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা, যার মধ্যে একতরফা হামলার সংখ্যা ৫৮৭টি, যেখানে জো বাইডেন প্রশাসন ৪ বছরে ৪৯৪টি একতরফা হামলার নির্দেশ দিয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ১ বছরেও সংঘাত সমাধানে কোনো অগ্রগতি নেই। আর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি শুরু হলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাজায়। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে একের পর এক নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়ঙ্কর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অঞ্চলটি। এছাড়া ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। এতে আরও অস্থির হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এদিকে ট্রাম্প যে সকল যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন, তার মধ্যে অন্যতম ভারত পাকিস্তানের সবশেষ সংঘাত। গেল বছরের মে মাসে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সমাধান কেবল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভব হয়েছিল বলে দাবি ট্রাম্পের। তার এই দাবি পাকিস্তান সমর্থন করলেও এর তীব্র বিরোধিতা করে এসেছে ভারত। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না বলেও জানায় মোদি সরকার। ২০২৫ সাল জুড়ে সামরিক অভিযানের পাশাপাশি ট্রাম্পের আরেকটি প্রিয় শব্দ ছিল শুল্ক। কার ওপর শুল্ক আরোপ করেননি তিনি? শত্রু, মিত্র, প্রতিবেশী কেউই ছাড় পায়নি ট্রাম্পের শুল্কের আঘাত থেকে। এর প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে বাণিজ্য যুদ্ধের সংখ্যা। আর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ভিত্তি ছিল উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান, অর্থাৎ তার প্রশাসন আমেরিকাকে আবারও মহৎ করে তুলবে, যা বাস্তবায়ন করতেই যেন বিশ্বজুড়ে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এরই মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছেন। দেশটির বিশাল তেলের মজুদের দখলও নিয়েছেন। এরপর হাত বাড়িয়েছেন গ্রিনল্যান্ডের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্কের দিকে। সেখানেও রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ, তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ। গ্রিনল্যান্ড দখলের নেশায় ইউরোপের দেশগুলোর সাথেও শত্রুতা বাড়িয়েছেন ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিলেও এভাবেই প্রতিনিয়ত বিশ্বজুড়ে চলমান অশান্তির আগুনে ঘি ঢেলে চলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইন ও নিয়মের তোয়াক্কা না করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে রীতিমতো ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি যা বলবেন করবেন তাই আইন। দখলদারিত্বের মনোভাব মার্কিনীদের জন্য নতুন না হলেও গোটা বিশ্ব দখলে নেয়ার নব্য এই স্বৈরাচারী আচরণ ও মনোভাব ট্রাম্পকে বেকায়দায় ফেলে কিনা সেটাই এখন দেখার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুদ্ধ কি ভবিষ্যতে পানি নিয়েও হবে, শুধু তেল বা গ্যাস নিয়ে নয়? এমন শঙ্কা দেখা দিয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনের পর। সংস্থাটি সতর্ক করে বলছে, বিশ্ব এগোচ্ছে গ্লোবাল ওয়াটার ব্যাংকারপ্সির দিকে। অর্থাৎ এমন এক সময় আসবে যখন প্রয়োজনের তুলনায় পানির ব্যবহার হবে বেশি, কিন্তু প্রকৃতি সেই পানি ফিরিয়ে দেওয়ার সুযোগ পাবে না। এরই মধ্যে বিশ্বে পানির সংকট দেখা দিচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এই সংকট কিভাবে তৈরি হচ্ছে, কোন অঞ্চলগুলো সবচেয়ে ঝুঁকিতে, আর ভবিষ্যতে পানি কি তেলের মতো কৌশলগত সম্পদে পরিণত হতে যাচ্ছে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। এক পানিশূন্য যুগের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব, যাকে জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি বা বৈশ্বিক পানির দেউলিয়াত্ব।
পৃথিবীর বহু দেশ ও অঞ্চল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি ব্যবহার করছে, অথচ সেই পানি প্রকৃতিতে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে না। ঠিক যেমন কোনো দেশ আয় কম ও খরচ বেশি করলে দেউলিয়া হয়ে পড়ে, তেমনি পৃথিবীও এখন সুপেয় ও ব্যবহারযোগ্য পানির ক্ষেত্রে সেই দেউলিয়াত্বের মুখোমুখি। পৃথিবীর 2/3 পানি, কিন্তু তার মধ্যে মাত্র 0.01% আমরা ব্যবহার করতে পারি, আর এই ছোট্ট অংশটিও হুমকির মুখে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের গবেষণায় বলা হয়েছে, বিশ্ব কার্যত ইতোমধ্যেই গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসির অবস্থায় প্রবেশ করেছে। ইউএন নিউজে 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী 2030 সালের মধ্যে বিশ্বের বহু অঞ্চল ভয়াবহ পানির ঘাটতির মুখে পড়বে, যদি বর্তমান ব্যবস্থাপনা ও ব্যবহার পদ্ধতিতে পরিবর্তন না আসে। পানির এই সংকট সবচেয়ে বেশি আঘাত হানবে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং আফ্রিকার সাব-সাহারান দেশগুলোতে। দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ অঞ্চলগুলোতে ভূগর্ভস্থ পানির উপর অতিরিক্ত নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘের এক বিশ্লেষণে বলা হয়, বিশ্বের মোট ভূগর্ভস্থ পানির বড় একটি অংশ এমন হারে উত্তোলন করা হচ্ছে যা প্রাকৃতিকভাবে পুনরুদ্ধার হওয়ার সুযোগই পাচ্ছে না। ভয়াবহ এই সংকটের পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ন। শহর বাড়ছে, শিল্প বাড়ছে, কিন্তু পানি ব্যবস্থাপনা সেই হারে উন্নত হচ্ছে না। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তন। বৃষ্টি অনিয়মিত হয়ে পড়েছে, কোথাও ভয়াবহ বন্যা, কোথাও আবার দীর্ঘ খরা। সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়, বরফ গলা নদী ও প্রাকৃতিক জলাধারগুলোর উপর নির্ভরশীল দেশগুলো সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। তৃতীয়ত, কৃষিতে অদক্ষ পানি ব্যবহার। বিশ্বে ব্যবহৃত মোট মিঠা পানির প্রায় 70% খরচ হয় কৃষিতে, অথচ অনেক ক্ষেত্রেই তা হয় অপচয়মূলক পদ্ধতিতে। যদি এই গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি বাস্তবে পূর্ণমাত্রায় রূপ নেয়, তবে তার প্রভাব হবে বহুমাত্রিক। পানির অভাবে খাদ্য উৎপাদন কমে যাবে, ফলে খাদ্যের দাম বাড়বে। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হবে। বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা দেখা দেবে। ইউএন নিউজের এক বিশ্লেষণে বলা হয়েছে, পানির সংকট ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। অনেক বিশেষজ্ঞই আশঙ্কা করছেন, ভবিষ্যতে পানি হয়ে উঠতে পারে তেলের মতো কৌশলগত সম্পদ। অর্থাৎ যে দেশ বা অঞ্চলের হাতে পানি থাকবে, তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও বাড়বে। তবে সুযোগ এখনও আছে। বিশেষজ্ঞদের মতে, পানির অপচয় কমানো, বৃষ্টির পানি ব্যবহার করা, আধুনিক সেচ পদ্ধতি, দূষিত পানি পরিশোধন করে পুনর্ব্যবহার এবং ভূগর্ভস্থ পানির উত্তোলনে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা জরুরি। একই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা। জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা হয়েছে, পানি সংকটকে আর শুধু পরিবেশগত সমস্যা হিসেবে নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন হিসেবেও দেখতে হবে। গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি আসলে ভবিষ্যতের কোনো কল্পকাহিনী নয়, এটি বর্তমানেরই বাস্তব এক সতর্ক সংকেত। এখন প্রশ্ন হলো, বিশ্ব কি সময় থাকতে এই সতর্কতা শুনবে, নাকি পানি শেষ হয়ে যাওয়ার পর বুঝবে সবচেয়ে মূল্যবান সম্পদের দাম কতটা? ইমরান মাহমুদ, বাংলাভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।